আমি দূর হতে তোমারে দেখেছি। তানিয়া মাহি, নিরু। গল্পের তৃতীয় অংশ। মাহমুদের বিয়ের দিন ঠিক করেছি শুক্রবারে। বিয়ে যেহেতু শুক্রবার আর আজ সোমবার, সে হিসেবে আপনারা বুধবার বা বৃহস্পতিবার চলে আসবেন। মজিদ হোসেনের কথা শুনে হাতের কুশন বালিশ খামচে ধরে এসা। মজিদ সাহেবের দিক থেকে চোখ অন্যদিকে সরিয়ে নেয় সে। না, এখানে আর বসে থাকা সম্ভব হচ্ছে না। এশার এই বিষয়গুলো নজর এড়ায় না রায়ার। এশা যেই উঠতে যাবে ঠিক তখনই রা এশার হাত খপ করে ধরে সোফার সাথে আটকে রাখে। এশা রায়ার দিকে তাকালে রা ইশারায় এখানেই বসে থাকতে বলে। মজিদ সাহেবের সামনে নাস্তা এগিয়ে দিয়ে দিতে দিতে বলেন, এখন কি সবার বাড়ি বাড়ি যেয়ে দাওয়াত দিবেন? এত এনার্জি কই পান ভাই? মজিদ সাহেব কুটিল হেসে জবাব দেন, একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কষ্ট তো করতেই হবে ভাবি। এসবের মাঝে আনন্দ কোথায় জানেন? যাদের সাথে বছরেও দেখা হয় না তাদের সাথে দেখা হবে। এই যে আপনার কথাই ভাবেন, আপনাদের বাড়িতে শেষ কবে আসছিলাম বলেন তো? মনে করতে পারবেন? আমার কিন্তু মনে পড়ে না। ইহান আর রায়ার বিয়ের সময় আসতে পারিনি। ইরিনা বেগম সম্মতি জানিয়ে বলেন, তা ঠিক বলেছেন। বিষয়টা পরিশ্রমের হলেও আনন্দ আছে। এখান থেকে কোথায় যাবেন? বউয়ের দিকের আত্মীয় আজ দাওয়াত করে শেষ করে বাড়ি ফিরব একদম। মজিদ সাহেব ইরিনা বেগম আর ইহানের সাথে কথা শেষ করে সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে যেতে উদ্যত হন। ইরিনা বেগম বিদায় দিতে সাথে সাথে এগিয়ে যান। ইহান রায়াকে উদ্দেশ্য করে বলে, একটু রুমে আয়। এশা বসা থেকে উঠে সোজা নিজের রুমে চলে যায়। রা এশার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইহানকে বলে, আমি একটু এশার কাছে থেকে আসছি। কেন? আমার সাথে আসার চেয়ে এশার কাছে যাওয়া বেশি প্রয়োজন। হ্যাঁ, মানে, আমি এসে বলি, আমি আসলে নিশ্চিত নই, তবে এশার ব্যবহার আমার ঠিক লাগেনি। বুঝলাম না। আমি আগে বুঝে আসছি। আপনি রুমে যান। হুম। ইহান নিজের রুমের দিকে অগ্রসর হলে রা নিজেও এশার রুমে চলে যায়। রা এশার রুমে এসে দেখে এশা রুমে নেই। ওয়াশরুম থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। রা গিয়ে দরজায় নক করে বিছানায় এসে বসে। কিছুক্ষণ পর এশা মুখ ধুয়ে বেরিয়ে আসে। স্বাভাবিক হওয়ার চেষ্টায় বলে, তুমি এখানে? রা এদিক ওদিক দিয়ে কথা না ঘুরিয়ে সোজাসাপটা প্রশ্ন করে বসে, তুই মাহমুদ ভাইয়াকে পছন্দ করিস? এশা মুখ মুছতে মুছতে বলে, এটা কেমন প্রশ্ন আপু? আমি মাহমুদ ভাইয়াকে পছন্দ করতে যাব কেন? আমি বাচ্চা মেয়ে না এশা। ভাইয়ার বিয়ের কথা শুনেই অমন করছিলি কেন তখন? উঠে চলেও আসতে চেয়েছিলি? বড়দের কথাবার্তার মাঝে আমি থেকে কি করব তাই আসতে চেয়েছিলাম। বিয়ের কথাবার্তা হলে সেটা বড়দের বিষয়ে হতো, কিন্তু ফুপা তো দাওয়াত দিতে এসেছিল। সত্যি কথা বল এশা। না আপু, এমন কিছুই না। তোমার সন্দেহ ভুল। কসম কেটে বল, কি বলবো? তোমার কথা স্বীকার করে নিলে কি মাহমুদ ভাইয়ার সাথে আমাকে বিয়ে দেবে? পারবে উনার সাথে আমাকে বিয়ে দিতে? তার মানে আমি যা ভেবেছি তা সত্য। আর তুই বিয়ের কথা বলছিস? বিয়ের বয়স হয়েছে তোর। শোন, এই ফালতু কারণে বিয়ে বাড়িতে যদি মুখ কালো দেখেছি তাহলে তোর খবর খারাপ আছে এশা। আমি ভাইয়ার মতো হলে জোর করে বিয়ে করে নিতাম। এশা কথাটা বলেই ফিক করে হেসে ফেলে। হাসি থামিয়ে আবার বলে, তুমি যতটা গুরুতর ভাবছো, ঠিক ততটুকু না। শুধু ভাল লাগতো এতটুকুই। আর আমি জানি আমার এই বয়সে যাকে তাকেই ভালো লাগবে, ইভেন আমার তো কয়েকটা ক্রাশও আছে। আসলেই? হ্যাঁ তো। সবগুলোকে চিনিয়ে দিবি। যেটাকে বেশি ভালো লাগবে সেটাকে হাতে রাখবো। 5 বছর পর ধরে বিয়ে দিয়ে দেব। 5 বছর পর কি সে আর আমার ক্রাশ থাকবে? থাকবে না। এশা মাথা ঝাঁকায়। মুচকি হেসে বলে, এখনকার ক্রাশ 5 বছর পর কারো বাচ্চার বাবা হয়ে যাবে। রা হাসতে হাসতে বলে, তোকেও বাচ্চার মা করে দেওয়ার ব্যবস্থা করব নাকি বড়মাকে বলে? আম্মি আমারে বাড়ি থেকে বের করে দেবে। রা এশার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, আয় একটু জড়িয়ে ধরি। তুই যে এত বুঝদার আমি তো জানতামই না।
এশাও মুখে হাসি ফুটিয়ে রায়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। রা এশাকে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, বেড়াতে যাবি আজ? কোথায়? সামনেই যে নতুন ব্রিজ হলো ওদিকে। তোমাদের যাওয়ার প্ল্যান আছে নাকি? না, তুই গেলে যেতাম। না, আমার আজ বের হতে ভালো লাগছে না। কাল যাব। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে রুমে যাই। হ্যাঁ যাও, তোমার বর তো তখনই ডাকলো। ছি এশা, ওটা না তোর ভাই হয়। আমি কি বলেছি ওটা আমার ভাই না। যাও এবার, দেরি হয়ে যাচ্ছে। এশা রায়াকে ঠেলে বের করে দিয়ে দরজা চাপা দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। মাহমুদের বিয়ের কথা শোনার পর থেকে কেমন একটা অস্থির অস্থির লাগছে তার। তবে কি মাহমুদের প্রতি অন্যরকম কিছু জন্মাতে শুরু করেছিল। রা রুমে এসে দেখে ইহান বিছানায় শুয়ে চোখ বন্ধ করে হেডফোনে কিছু একটা শুনছে। রা পা টিপে খাটের দিকে এগিয়ে আসে। ইহানের মাথার পাশে এসে দাঁড়ায়। ইহান তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। রা সাইডবক্সে রাখা গ্লাস থেকে কিছুটা পানি নিয়ে ইহানের মুখে ছিটিয়ে দিতেই ইহান চমকে ওঠে। রা পাশে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ইহান উঠে বসে পড়ে। হেডফোনটা খুলে বিছানার ওপর রেখেই বলে, কি হলো এসব? গোসল করার শখ হয়েছে? রা হাসতে হাসতে বলে, আমার কেন গোসল করার শখ হবে? আমি কি আপনাকে বলেছি যে আমার গোসল দেওয়ার শখ হয়েছে? আমাকে ভিজিয়ে দিলি কোন সুখে? কে যেন আমার কানে কানে বলল, এই রা, যা তো ইহানকে একটু ভিজিয়ে দে। ইহান বিকেলবেলা কেন ঘুমোবে? এটাই বলেছে। হ্যাঁ, আমি এমনি এমনি কেন ভিজিয়ে দেব আপনাকে? আচ্ছা। কি আচ্ছা? ইহান কিছুক্ষণ মৌন থেকে বিছানা থেকে ফ্লোরে পা নামিয়ে বসে। রা গ্লাসটা সাইডবক্সে রেখে ভ্রু উঁচু করে দাঁড়ায়। হাসি আটকে বলে, কিছু বলবেন বলে ভাবছেন? ভাবাভাবিতে আমি নেই। আমি সোজা কাজে আছি। বলে ইহান এক ঝটকায় রায়াকে নিজের কাছে টেনে আনে। রায়াকে নিজের পায়ের ওপর বসিয়ে নিজের ভেজা মুখ রা শরীরে মুছে দেয়। রায়ার গলার কাছে ঠোঁট ছোঁয়াতেই রায়া চোখ বন্ধ করে ফেলে। ইহান রায়ার মুখের দিকে তাকিয়ে দেখে রায়া চোখ বন্ধ করে আছে। ইহান রায়ার অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। রা, আমাদের প্রথম রাতে আমরা খুব কাছাকাছি ছিলাম। আমাদের সম্পর্কটা অনেক দূর সেদিন এগুলেও আমরা সম্পূর্ণ সম্পর্কে গড়াইনি। শেষ মুহূর্তে এসে মনে হয়েছিল, আমি ভুল করছি। তাই আর এগুতে মন সায় দেয়নি। কিন্তু রাগের বশে তোর শরীরের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিলাম আমি। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? রা এতক্ষণে চোখ খুলে ইহানের দিকে এক পলকে তাকিয়েছিল। ইহান কথা শেষ করতেই রা বলে ওঠে, পুরনো কথাতে শুধু মন খারাপ, মন ভাঙার গল্প ছিল। ওই রাতের কথা আমি ভুলে যেতে চাই। আমি তোকে তোর ইচ্ছেতে সম্পূর্ণভাবে পেতে চাই রা। আমিও সেদিনের কথা তোকে ভুলিয়ে দিতে চাই। তুই আমাকে স্বামীর অধিকার দিবি। রা কোন কথা না বলে লজ্জায় মাথা নিচু করে ফেলে। রায়ার চুপ থাকতে দেখে ইহান বলে ওঠে, তবে কি মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেব? রা আর ইহানের এত কাছে চুপচাপ বসে থাকতে পারছে। নিচে নামার জন্য নড়ে উঠতেই ইহান আবার রায়াকে খপ করে ধরে ফেলে। রায়ার দিকে অনিমেষ তাকিয়ে থাকে। প্রশ্ন করে, আমার উত্তর দিবি না? আমার প্রশ্নের উত্তর চাই রা। কি উত্তর চাই? তুই আমাকে স্বামীর অধিকার দিবি। স্বামীকে আবার আলাদা করে স্বামীর অধিকার দিতে হয় নাকি? হ্যাঁ, সেদিন তোর অনুমতি ছাড়া যতটুকু তোকে পাইনি, ততটুকু আমি তোকে চাই। আমাদের সম্পর্কের সম্পূর্ণ একটা পরিচয় চাই রা। রা এবার আর কোনোভাবেই ইহানের কাছে থাকতে না পেরে জোর করে নিচে নেমে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। রায়ার অবস্থা দেখে ইহান সেখানেই বসে হাসতে থাকে। বাসায় ফিরে কথা বলবো। ডেট করতে এসেছি, ডেটে এসে বাহিরের কারো সাথে কথা বলা অন্যায়। বউয়ের মুখে এমন কথা শুনে ইহান চেয়ারে বসা থেকে সোজা দাঁড়িয়ে যায়। তড়িৎগতিতে একটাই শব্দ মুখে থেকে বেরিয়ে আসে আর সেটা হচ্ছে ডেট। রা বেশ সিরিয়াসভাবে বলে, হ্যাঁ, ডেটে এসেছি। আপনি বাসায় ফিরলে কথা বলবো। কার সাথে বাহিরে গিয়েছিস? এত হেয়ালি কেন করছিস? ইহানের কথায় সবাই শব্দ করে হেসে ফেলে।
আশেপাশে মেয়েলি হাসির শব্দ পেয়ে ইহান বলে, এশাকে নিয়ে বের হয়েছিস? শুধু এশা না, বড়মা আর আম্মু আছে। তো সেটা বললেই হয়। শুধু শুধু কি ভেবেছিলেন আবার অন্য ছেলে জোগাড় করব? তোর ওপর ভরসা আছে আমার। তুই শুধুই আমার। আর আপনি? আমি সব মেয়ের। রা এদিক ওদিক তাকিয়ে বলে, বাড়ি আসেন আগে। রা কল কেটে সবার সাথে আড্ডায় মন দেয়। ইহান সকালে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে আর খেতেও বাড়ি ফিরছে না দেখে রা ইহানকে কল করেছিল। ইহান তখন জানিয়ে দেয় সে কাজে ব্যস্ত আছে। ঢাকা যখন 1 মাসের জন্য ছিল তখন সে বন্ধুর সাথে পরামর্শ করে নতুন একটা বিজনেস শুরু করেছে। সেটার পিছনেই এখন সময় দিতে হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ই এখন সেই কাজের পিছনে দিতে হয়। ইহানের সাথে বের হওয়ার কথা ভাবলেও ইহানের ব্যস্ততার জন্য সে কিছু বলতে পারেনি। বিকেল হলেই মা, শাশুড়ি আর ননদকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। 4 জন মিলে খাওয়া দাওয়া করে ঘুরোঘুরি করতে থাকে। 4 জন মিলে এখানে ওখানে ঘুরতে ঘুরতে কারো খেয়াল নেই যে রাত 10টা বেজে গিয়েছে। ইরিনা বেগমের ফোনে কল আসলে তিনি ব্যাগ থেকে ফোনটা বের করে দেখেন ঘড়িতে 10টা 10 বেজে গিয়েছে। ইহানের কল দেখে তিনি তাড়াতাড়ি করে রিসিভ করেন। হ্যাঁ রে বাবা, বল। তোমাদের ডেটিং শেষ হয়নি? বাসায় আসবে কখন? আমার খিদে পেয়েছে। সময় খেয়াল ছিল না রে। এখনই ফিরছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নে। আমার মাথা ধরেছে প্রচণ্ড। আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম তাহলে। আমরা খুব জলদি চলে আসছি। ইরিনা বেগম ফোন কেটে সবাইকে বাড়ি যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। সবাই বাহিরে আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। বুধবার বিকেলবেলা এশা আর ইরিনা বেগম বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। রা ব্যাগে সব জামাকাপড় ঠিকঠাক করে দিচ্ছে দুজনকে। রায়ার বাবা মা, এশা এবং ইরিনা বেগম একসাথেই যাবেন সেখানে। ইরিনা বেগম নিজেদের ব্যাগ নিয়ে বাহিরে রাখতে যান। রা এশার কাছে এসে বলে, আজকের দিনটা ওখানে একটু ম্যানেজ করে নিস। আমি আর তোর ভাইয়া কাল সকালেই চলে আসব। এশা মুখ গম্ভীর করে বলে, কাল তাড়াতাড়ি না আসলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। আমি কি ইচ্ছে করে এখানে থাকছি বল? আমারও তোদের সাথে যেতে ইচ্ছে করছে। তোরা বিয়ে বাড়িতে আনন্দ করবি আর আমি এখানে একা একা রাত 10টা পর্যন্ত সময় গুনতে হবে। আচ্ছা, আমি তোমায় সঙ্গ দেব। ওখানে গিয়ে আমাকে ভুলে যাবি, আমি শিওর। ভুলে যাব না। মাহমুদ ভাইয়াকে দেখব, বুকে চিনচিন ব্যথা করবে আর তোমাকে মনে করব। আসলেই তোর বুকে চিনচিন ব্যথা করবে এশা? তো করবে না। পছন্দের মানুষের বিয়েতে বুকে ব্যথা করবে না? তোর অন্য ক্রাশগুলোর বিয়েতেও কি বুকে ব্যথা করবে? করতেও পারে। বলেই উচ্চ শব্দে হেসে ফেলে এশা। ইরিনা বেগম এশাকে ডাকতেই এশা বলে, থাকো তাহলে। দরজা ভেতর থেকে ভালো করে আটকে দাও। ছাদে হয়তো আম্মির একটা শাড়ি আছে রোদে দেওয়া। মেঘ করেছে, বৃষ্টি নামবে হয়তো। তুমি বরং ওটা এনেই দরজা আটকে দাও। আচ্ছা, তুই যা। শোন, সাবধানে থাকিস কিন্তু। তুমিও সাবধানে থেকো আর সকাল সকাল চলে এসো। ঠিক আছে। রা সবাইকে বিদায় দিতে গিয়ে গেট থেকে বের হতেই দেখে তার বাবাকে দেখেই নিজকে পিছিয়ে নেয় রা। বাড়ির ভেতরে ঢুকে গেটটা বন্ধ করে ভেতরে চলে আসে। সোজা ছাদে গিয়ে যে জামাকাপড়গুলো ছিল সব নিয়ে আসে। আকাশটায় কেমন অন্যরকম আলো। আকাশ মেঘলা হলেও আলোর তীব্রতা প্রচণ্ড। রা রুমে এসে দেখে বিছানায় রাখা তার ফোন বাজছে। সে তাড়াতাড়ি গিয়ে ফোন হাতে নিতেই দেখে ইহান কল করেছে। রা তাড়াতাড়ি করে কল রিসিভ করে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ইহান বলে ওঠে, কল দিয়েছিলি? হ্যাঁ। আপনার ফিরতে কটা বাজবে? আম্মি, এশা সবাই চলে গেছে বিয়ে বাড়িতে। হ্যাঁ, সবাই গেল কিছুক্ষণ আগে। একা খারাপ লাগছে। আমি তো একাই থাকি সব সময়। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। কল দিয়েছিলি কেন? কখন আসবো এটা জানতে? না, একটা প্রয়োজনে কল করেছিলাম। তবে কত দেরি হবে সেটা বলে দিলেই হবে। আপনার আসতে বেশি দেরি হলে আমিই বাহিরে চলে যাব। কেন? কোন প্রয়োজন? আসলে কি? আসলে আজ
রা কিছুতেই নিজের কথাটা ইহানকে বলার সাহস পাচ্ছে না। দুপুর পর থেকেই মাথাটা কেমন ব্যথা করছে। এখন বুঝতে পারছে মাথা ব্যথার ওষুধ আনতে তার নিজেরই যাওয়া উচিত ছিল। রায়াকে চুপ থাকতে দেখে ইহান বলে ওঠে, কিছু লাগবে? না, ন্যাপকিন লাগবে। ইহানের প্রশ্নে বেশ লজ্জা পেয়ে যায় রা। ইহান কেন ওটার কথা বলল সেটা বুঝতে চেষ্টা করে। রা আমতা আমতা করে বলে, আসলে ওটাও লাগতো, তবে আজই লাগবে এমন কোন ব্যাপার না। আসলে দুপুরের পর থেকে মাথাটা ব্যথা করছে আর কেমন খারাপও লাগছে। আচ্ছা। ইহানের আর কোন কথা শুনতে না পেয়ে ফোন কানে থেকে সরিয়ে সামনে আনতেই দেখে ইহান কল কেটে দিয়েছে। রা আবার কল করলেও ইহান কল রিসিভ করে না। পরপর 3বার কল করে রা, কিন্তু ইহান কিছুতেই কল রিসিভ করেনি। রা কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই রেডি হচ্ছিল বাহিরে যাবে বলে, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এ সময়ে বাসায় কারো আসার কথা না। রা ফোনটা হাতে নিয়েই দরজা খুলতে চলে যায়। দরজায় অন্য কেউ হলে যেন সাথে সাথে কাউকে কল করতে পারে সেই ভেবে ফোনটা নেয় সে। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাহিরে কে? দরজার ওপাশ থেকে ইহান ক্ষীণস্বরে বলে ওঠে, আমি ইহান। আচ্ছা দাঁড়ান, খুলছি। রা দরজা খুলে দিলেই দেখে ইহান তার প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে বাহির থেকে তার পছন্দের খাবারও নিয়ে এসেছে। ইহানের 2 হাত ভর্তি এত কিছু দেখে রা সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে ইহান বৃষ্টিতে ভিজে গিয়েছে, সেদিকে তার খেয়ালই নেই। সর, ভেতরে ঢুকতে দিবি না। ভিজে গেছি আমি। রা দরজা থেকে সরে দাঁড়ায়। ইহান জিনিসগুলো নিয়েই ভেতরে প্রবেশ করে রুমের দিকে যেতে থাকে। রা দরজা বন্ধ করে রুমে গিয়েই দেখে ইহান শার্ট চেঞ্জ করছে। ইহান শার্ট পরতে পরতেই বলে, প্যাকেটে ওষুধ আছে, খেয়ে নে, তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে। সন্ধ্যা তো হয়েই গেল, আমি বাড়ির লাইটগুলো অন করে আসছি। রা প্যাকেট থেকে ওষুধ বের করে গ্লাসে পানি নিয়ে খেয়ে নেয়। ইহান রুম থেকে বেরিয়ে যেতেই রা বারান্দায় চলে যায়। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে হাতটা বের করে দেয়। নিজে না ভিজতে পারলেও তার হাতখানা বৃষ্টির পানিতে ভিজে একাকার অবস্থা। রা এবার 2টা হাতই বাহিরে বের করে দেয়। বৃষ্টির পানি নিজের দিকেই ছিটিয়ে দিতে থাকে সে। বৃষ্টিতে ভিজবি? পিছন থেকে আচমকা ইহানের এমন প্রশ্নে গ্রিলের বাহিরে থাকা হাত ভেতরে নিয়ে এসে শাড়ির আঁচলে মুছে নেয়। ইহানের দিকে ফিরে বলে, এমনি একটু হাত ভেজাচ্ছিলাম। তুই চাইলে নিজেকেও ভেজাতে পারিস। সত্যি? হ্যাঁ। তাহলে চলেন ছাদে যাই। বৃষ্টিতে ভিজি, খুব মজা হবে। এখন না, 20 মিনিট অপেক্ষা কর। মাথা ব্যথা কমুক আর একটু অন্ধকারও হোক। আচ্ছা ঠিক আছে। কিছু খাবি? আপনি বসুন, আমি নুডলস রান্না করে আনি। আচ্ছা। রা বারান্দা থেকে যেতে লাগলে ইহান রায়াকে পিছন থেকে ডাক দেয়। রা আর না এগিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, তোকে ভালোবাসি রা। রা ইহানের চোখের দিকে তাকিয়ে বলে, সময় সময় আপনার ভালোবাসায় আমার ভয় হয়। এত ভালোবাসা আমার সইবে তো? রা বারান্দা থেকে যেতে লাগলে ইহান রায়াকে পিছন থেকে ডাক দেয়। রা আর না এগিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। ইহান বলে ওঠে, তোকে ভালোবাসি রা। রা ইহানের চোখের দিকে তাকিয়ে বলে, সময় সময় আপনার ভালোবাসায় আমার ভয় হয়। এত ভালোবাসা আমার সইবে তো? ঠিক সয়ে যাবে। তুই আমার খুব শখের নারী। আমি তোর কাছেই বারবার আটকে গেছি। আমার চোখ আর আমার মন সবকিছুই তোর কাছে এসে থেমে গেছে। তোকে আমি খুব যত্নে রাখব। শখের জিনিস অবহেলায় না, যত্নে রাখতে হয়। সমরেশ মজুমদারের একটা উক্তি আছে না, ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটমৌরে ব্যবহার করলেই সব শেষ। আমি তোকে বেনারসি শাড়ির মতো যত্নে রাখব বলে ইহান রায়ার কাছে এসে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ইহান নিজেই রায়াকে রেখে রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, আজ আমিই রান্না করব, এখন তোর রান্না করতে হবে না। তুই রুমেই থাক, আমি আসছি। ইহান রুম থেকে রান্নাঘরের দিকে এগুতেই রা নিজেও ইহানের পিছন পিছন রান্নাঘরের দিকে চলে যায়। রান্না করার পুরোটা সময় রা ইহানকে মুগ্ধ চোখে দেখেছে।
ইহানকে দেখে মনে মনে ভাবে পুরুষ মানুষকে রান্নাঘরে খুব একটা খারাপ লাগে না। মাঝে মাঝে তাদের রান্নাঘরে পাঠিয়ে রান্নাঘরের সৌন্দর্য বর্ধন করাই যায়। রান্না শেষ হলে দুজন সেটা নিয়ে খাবার টেবিলে চলে যায়। নুডলস একটা প্লেটে নিতে দেখে রা বলে, আপনি খাবেন না? একটা প্লেটে কেন নিচ্ছেন? দুইটা প্লেট লাগবে না। কারণ তুই খাচ্ছিস না। কেন? কারণ আমি তোকে খাইয়ে দেব। রা অবাক চোখে ইহানের দিকে তাকিয়ে থাকে। ইহান মুচকি হেসে রায়ার দিকে খাবার বাড়িয়ে দেয়। রা ইহানের দিকে তাকিয়েই খেয়ে নেয়। এত ভালোবেসে কোন শত্রু বিষ দিলেও তো নির্দ্বিধায় খেয়ে নেওয়া যায়। রা ইহানের হাতেই খেয়ে নেয়। প্রিয় মানুষের হাতের রান্না হয়তো একটু বেশি সুস্বাদু হয়। যে পুরুষ ভালো রান্না করে সেই পুরুষ অসম্ভব রকমের ভালোবাসতেও পারে। রা বৃষ্টিতে ভিজছে। দাঁড়িয়ে দুই হাত দুই দিকে দিয়ে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টির ফোঁটা রায়ার চোখে মুখে গালে ঠোঁটে পড়ছে। ইহান ছাদেই রায়ার থেকে একটু দূরে বসে বসে রায়ার ভেজা দেখছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভিজে একাকার অবস্থা। প্রকৃতি যে বৃষ্টির সাথে তাল মিলিয়ে পরিবেশ আরো সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। ভান্নাতেই জেগে ওঠে প্রিয় গানের লিরিক্স। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে হারাতে, এলো মেঘ যে এলো ঘিরে। বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলোমেলো, একই শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে। বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী। মনে স্বপ্ন এলোমেলো, একই শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। ইহান ভাবনা থেকে ফিরে বসা থেকে উঠে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়ার সবচেয়ে কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, প্রিয় বৃষ্টিবিলাসী, আপনার থেকে আর দূরে থাকা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। বৃষ্টিকন্যার রূপ যে প্রতিটি বৃষ্টির ফোঁটায় বেড়ে যাচ্ছিল আর মোহিত করছিল, বিচ্ছিরিভাবে আকর্ষণ করছিল আমায়। কথা শেষ করে কানে ঠোঁট ছুঁয়ে দিতেই বিদ্যুৎ চমকানোর মতো চমকে ওঠে রা। ইহান সাথে সাথে রায়ার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। রা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ইহান আকাশের দিকে মুখ করে মাথা এদিক ওদিক করে জোরে ঝাঁকি দিতেই চুলে থাকা পানি রায়ার মুখে ছিটে যায়। রা সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইহান মুখ নিচু করে রায়ার দিকে তাকায়। রা নিজেও এবার ইহানের দিকে চোখ খুলে চেয়ে থাকে। ইহানের নেশায় বুঁদ হয়ে যাওয়া দৃষ্টি যেন তাকে বেঁধে ফেলছিল, কাছে টানছিল। রায়ার পলকহীন দৃষ্টির দিকে দৃষ্টি নিক্ষেপ করেই কাছে এগুতে থাকে সে। ইহানের চুম্বন যেন রায়ার প্রতিটি শিরায় উপশিরা আন্দোলিত করছে। রা সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইহানের পিঠ খামচে ধরে। হৃৎস্পন্দনের গতি বেড়েই চলেছে। ইহানের চুম্বনে যেন সবকিছু উলটপালট করে দিচ্ছে। পরিবেশ যেন আরো একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হয়। রা ইহানের সম্মোহনী ডাকে সাড়া দেয়। নিজেও যেন প্রিয় মানুষকে পেতে নিজেকে তার দিকে এগিয়ে দেয়। ইহান রায়ার সাড়া পেয়ে সময়টা আরো উপভোগ্য করে তোলে। রা ওয়াশরুম থেকে পোশাক চেঞ্জ করে বাহিরে এসে মাথা মুছছিল। ইহান বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলছিল। রা একবার সেদিকে উকি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে মুছতে ছাদের কথা মনে করে মিটিমিটি হাসতে থাকে। আকাশ ভেঙে বৃষ্টি আর আকাশের তলায় বৃষ্টিতে কাকভেজা হয়ে দাঁড়িয়ে দুজনের চুম্বনরত অবস্থার কথা মনে পড়তেই রা চোখ বন্ধ করে নেয়। রা অন্যমনস্ক হয়ে আয়নায় নিজেকে দেখছে আর চুল মুছছে এমন অবস্থায় ইহান পিছনে এসে দাঁড়িয়ে একটু নিচু হতেই রা এক ঝটকায় চুলগুলো পিছনে দিয়ে ফেলে। ইহান আহ শব্দ করতেই রা জ্ঞানে ফিরে আসে। ইহানকে চোখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রা বারবার সরি বলেই যাচ্ছে। ইহান চোখে হাত রেখেই বলে, এত সরি বলতে হবে না। ঠিক আছে। আমি তোর পিছনে দাঁড়িয়েছি সেটা তুই দেখিসনি। রা অসহায়ের ভঙ্গিতে বলে, আসলে আমি খেয়াল করিনি। কি? আয়নাতে আমাকে দেখিসনি? না, দেখিনি। আমার বৃষ্টিপ্রিয়া কি অন্ধ হয়ে গেল বৃষ্টিতে ভিজে? চোখ আঙুল দিয়ে ঢেকেই এসব বলা শুরু করেছেন। আমার কাছে আসুন, চোখে ভাব দিয়ে দিচ্ছি।
শাড়ির আঁচল মুখে নিয়ে ইহানের কাছাকাছি এসে চোখে সেটা দিতে থাকে। ইহানও সেই সুযোগে খাটের ওপর বসে রায়াকে টেনে নিজের কাছে নিয়ে আসে। রায়ার কোমরে হাত দিয়ে সুরসুরি দিতেই রা লাফিয়ে ওঠে। ইহান আরো শক্ত করে রায়াকে ধরে হাসতে থাকে। রা রাগী গলায় বলে, ভালো হবেন না আপনি? এত অসভ্য কেন? ইহান মুখে হাসি রেখেই বলে, বউয়ের কাছে ভালো হয়ে কি করব? পৃথিবীর কোন পুরুষই তার নিজস্ব নারীর কাছে সভ্য না, তাই আমিও এর ব্যতিক্রম হতে চাই না। আপনি একটু বেশি অসভ্য। ইহান মাথা উঁচু করে রায়ার গালে চুমু খেয়ে বলে, তখন বৃষ্টিতে ভেজা চুমুর টেস্ট কেমন ছিল? রায়ার মুখে কথা আটকে যায়। এই প্রশ্নের উত্তরে কি বলা উচিত? এই প্রশ্নের উত্তর কি আসলেই দেওয়া যায়? ইহান রায়াকে পায়ের ওপর বসিয়ে নিয়ে কাঁধে থুতনি রাখতেই রায়ার অস্বাভাবিক লাগতে শুরু করে। ইহানের শ্বাস পড়তেই রা ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। রায়ার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই তড়িৎ গতিতে ইহানের দিকে ফিরে তাকায় রা। ইহান আবারও রায়ার দিকে নেশাক্ত চোখে তাকিয়ে রায়ার দিকে এগুতে থাকে। ইহানকে এগুতে দেখে রা নিজেও এক পা দুপা করে পিছিয়ে যেতে থাকে। ইহান সাথে সাথে রায়ার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। রায়ার কপালে চুম্বন করতেই রা মাথা নিচু করে নেয়। গালে ঠোঁটে ইহানের স্পর্শে কেঁপে কেঁপে ওঠে রা। ইহানের মাতাল করা স্পর্শ তাকে ভীষণ লজ্জায় ফেলে দিচ্ছে। রা নিজেকে ছাড়িয়ে নিয়ে বারান্দায় চলে যায়, বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে নিজেকে শান্ত করতে থাকে। হৃৎস্পন্দন বড্ড বেড়ে গিয়েছে তার। ইহান পিছন থেকে এসে রায়ার কাঁধ থেকে চুল সরিয়ে আবারও ঠোঁট ছুঁয়ে দেয়। রা পিছন ফিরে ইহানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইহান রায়াকে কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। রা তখনও লজ্জায় মাথা নিচু করে আছে। ইহান রুমে এসে রায়াকে বিছানায় বসিয়ে বলে ওঠে, রা, আমি আজ আমাদের সম্পর্কটাকে পূর্ণতা দিতে চাই। আমি তোকে সম্পূর্ণভাবে পেতে চাই আজ। আজকে শুধু আকাশ থেকে মাটিতে নেমে আসা বৃষ্টি, তুই আর আমি। আজ প্রকৃতি আমাদের এক নতুন সম্পর্কের সাক্ষী হবে, আমাদের ভালোবাসায় তাল মিলিয়ে মেতে উঠবে আমাদের সাথে। রা নিশ্চুপ বসে আছে। ইহান আর রা নিজেদের সম্পর্কের পূর্ণতায় আর নতুন নাম দিতে নিজেরা নিজেদের এক ধাপ এগিয়ে দেয়। তারপর প্রকৃতিও সাক্ষী হয় আরও একটা ভালোবাসায় পরিপূর্ণ মুহূর্তের। আপনি আমার সাথে কাছাকাছি না থাকলে আমার ভীষণ খারাপ লাগবে, চারপাশটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। ইহান আর রা বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ইহান জানায় এখন সে রায়াকে ওখানে রেখে চলে আসবে, এখানে একটা জরুরি কাজ আছে। ইহানের কথা শুনে রা উক্ত কথাটি বলে মুখ ফুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসে থাকে। ইহান শার্টের হাতা ফোল্ড করতে করতে রায়ার পাশেই বিছানায় বসে বলে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ফিরব। আমি নিজেও তো সবার সাথেই সময় কাটাতে চাচ্ছিলাম, কিন্তু কি করব বল? কাজ তো করতেই হবে। এই বয়সে পরিশ্রম করতেই হবে শেষ বয়সে ভালোভাবে দিন কাটাতে। আর আমার যদি কিছু হয়ে যায়, তোর জন্য তো রেখে যেতে হবে কিছু, তাই না? একদম বাজে কথা বলবেন না। সব সময় এরকম আজেবাজে কথা আপনার মুখে এসেই থাকে, তাই না? সময় সুযোগ বুঝে বের করে দেন। রা কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা ইহানের দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে বসে বসে আর আজেবাজে কথা শুনতে চাইছি না। চলুন, আমাকে রেখে আসুন। ইহান এগিয়ে গিয়ে রায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। রা বারবার ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ইহান রায়ার কাঁধে থুতনি রেখে বলে, আমি ছাড়া তোর জীবনে আর কেউ না আসুক কোনোদিন। আসবে না। আমি যার সাথে এখন ভালো আছি, তার সাথেই থাকতে চাই। আমাকে ভালোবাসিস? রা একটু ভেবে জবাব দেয়, হয়তো কিঞ্চিত পরিমাণ ভালোবাসি। কিঞ্চিত পরিমাণই ভালোবাসিস, তবে সেটা আমাকেই বাসিস। এখন কি আমরা বের হব? একটু জড়িয়ে ধরে নিয়ে আগে। রা মুচকি হেসে ইহানের দিকে ফিরে তাকে জড়িয়ে ধরে। ইহানও দেরি না করে রায়াকে বুকের সাথে মিশিয়ে নেয়। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সূর্য পশ্চিমে মাথা ডুবিয়েছে। রা খয়েরি শাড়িতে নিজেকে আবৃত করেছে।
রাস্তার পাশেই ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহানের জন্য অপেক্ষা করছিল সে। বাড়ির মেইন গেইটের বাহিরে এসে রায়ার মা ডাক দিলে রা সেদিকে এগিয়ে আসে। রা শাড়ি ঠিক করতে করতে বলে, কি হয়েছে আম্মু? তোর আব্বু একা বসে আছে, গিয়ে কথা বল যা। আমি একা যাব না। আব্বুর সামনাসামনি হতে এখন কেমন একটা লাগে। এখন গিয়ে কথা বল, সবকিছু ঠিক হয়ে যাবে। পরে কথা বলবো। আব্বুও তো পারে একটু কথা বলতে। হঠাৎ বাইকের হর্ন বাজতেই রা পিছনে তাকিয়ে দেখে ইহান চলে এসেছে। ইহান বাইক এক সাইডে রেখে এসে মামের পাশে দাঁড়ায়। একটা ছোট শপিং ব্যাগ রায়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে কেন? রায়ার মা ইহানকে বলে, দেখ বাবা, তোর কাকা এখনো মেয়ের সাথে কথা বলতে না পেরে ছটফট করে কিন্তু কথা বলতে পারে না। আমি রায়াকে বলছি যে তোর আব্বু আর তোর উপর রেগে নেই, যা কথা বল, কিন্তু সে মেয়ে যাচ্ছেই না। ইহান চকিতে বলে ওঠে, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। রা বলে ওঠে, না, আব্বুর সামনে যেতে আমার ভয় লাগে। কই আগে তো ভয় পাসনি, এখন কেন ভয় লাগবে? চল, আমি নিয়ে যাচ্ছি। কাকার সাথে আমারও কথা হয়নি। আমার ভয় লাগছে। এই অনুষ্ঠান বাড়িতে যদি অন্যরকম কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, চল তুই আমার সাথে। আমার ভয় লাগছে, প্লিজ। ইহান রায়ার কথা না শুনে রায়াকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। চেয়ারম্যান শামসুজ্জামান খাটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিলেন। হঠাৎ রুমে কারো উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে চোখ খোলেন তিনি। চোখ খুলে মেয়ে জামাইকে একসাথে দেখে সোজা হয়ে বসেন তিনি। রায়াকে দেখেই হাত বাড়িয়ে তিনি মেয়েকে ডেকে বলেন, আয় মা, আমার কাছে আয়। বাবার এমন স্বাভাবিক আচরণে ভীষণ অবাক হয় রা। মানুষটা এতগুলো দিন পর এত স্বাভাবিক হয়ে কিভাবে কথা বলতে পারে? আদৌ সম্ভব এটা? রা মুখে কিছু না বলে বাবার কাছে গিয়ে চুপ করে বসে। শামসুজ্জামান ইহানকে ইশারায় চেয়ারে বসতে বলেন। ইহান চেয়ার টেনে শামসুজ্জামানের পাশেই বসে। শামসুজ্জামান মেয়ের কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে বলেন, এতদিনে আমার কথা মনে পড়ল আমার মায়ের। রা তার বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে। বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আম সরি আব্বু। আমি জানি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি তো ছোট তোমার কাছে, আমি তো ভুল করতেই পারি না, তাই আব্বু, আমাকে মাফ করে দাও প্লিজ। শামসুজ্জামান মেয়ের চোখের পানি মুছে দিতে দিতে বলতে থাকেন, আমি তোর জন্য অপেক্ষায় ছিলাম রে মা। প্রতিদিন রুমে বসে দরজার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম এই বুঝি আমার মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, আব্বু যা হওয়ার হয়ে গেছে সব ভুলে যাও তো, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তোমাকে ভীষণ ভয় লাগছিল আব্বু। ইহান বাবা আর মেয়েকে একা কিছুটা সময় কাটানোর সুযোগ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাবা মেয়ের মিলন যেন চোখের শান্তি বয়ে আনে। ইহান রুম থেকে বের হতেই রায়ার মা এক প্রকার দৌড়ে এসে ইহানকে জিজ্ঞেস করেন, বাবা মেয়ের মিল হলো? হ্যাঁ, মিল হয়ে গেছে। দুজনের একটু ব্যক্তিগত সময় দরকার। আমি তাদের দুজনের মধ্যে কখনো ছিলাম না আর থাকতেও চাই না। যাক আলহামদুলিল্লাহ, এখন আর একজন ঠিক হলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইহান অবাক হয়ে জিজ্ঞেস করে, আর কে? রায়ান। ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না কাকি, রা ঠিক মানে সব ঠিক, সে তো তার ভুল বুঝতেই পেরেছে। সব ভালো থাকলেই ভালো রে বাবা। ওহ, কোথাও যাচ্ছিলি? দেখি সবাই কি করছে। সবাই ছাদে আছে। সাজানো হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, যা ছাদে চলে যা। সবাই ওখানেই আছে। আচ্ছা। ইহান সোজা ছাদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে চলে যায়। বেশ জমজালো আয়োজন করা হয়েছে। আজকের মধ্যমণি মাহমুদ সাদা পাঞ্জাবি, পাজামা আর একটা গামছা নিয়ে বসে আছে। সামনে ডালায় ডালায় বিভিন্ন জিনিস সাজানো আছে। সামনে, ডানে, বামে সবাই চেয়ার নিয়ে বসে আছে। কেউ কেউ দল হয়ে গান সিলেক্ট করতে ব্যস্ত। কে কোন গানে নাচবে সেটার বাছাই পর্ব চলছে। ইহান সবার ওপর একবার চোখ বুলিয়ে নেয়, মাকে খুঁজে পেতেই মায়ের পাশের চেয়ারটায় গিয়ে বসে মায়ের সাথে কথাবার্তা শুরু করে দেয়।
প্রায় 20 মিনিট পর রা তার বাবা মাকে নিয়ে ছাদে আসে। বাবা মাকে এক পাশে বসিয়ে দিয়ে ইহানের কাছে এসে দাঁড়ায়। ইহান রায়াকে দেখে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করে, কি সব ঠিকঠাক হলো? হ্যাঁ হয়েছে। আপনি পাঞ্জাবি পাজামা পরবেন না? সবাই পরেছে, আপনিও পরবেন, আসুন আমার সাথে। এখন আর পরব না, অনুষ্ঠান তো শুরুরই হয়ে গেছে। শার্টে থাকুক, সমস্যা নেই তো? না, আপনি পাঞ্জাবি পরবেন। আমি নিয়ে এসেছি কেন তাহলে? ইরিনা বেগম পাশে থেকে ইহানকে বলে ওঠেন, মাত্র আনন্দ করার বয়স তোদের, মেয়েটা তোর জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে, যা পরে আয়। মায়ের কথায় ইহান চেয়ার ছেড়ে উঠে রায়ার সাথে সাথে যেতে শুরু করে। ভিড় ছেড়ে সিঁড়িতে এসেই বলে ওঠে, বউরা কি সারা জীবন এভাবেই প্যারা দিতে থাকে? হ্যাঁ, বউরা এভাবেই প্যারা দেয়, বউয়ের কথা মেনে না নিলে বরের জীবন তছনছ হয়ে যায়। তাই বলছি কথা না বাড়িয়ে চলুন তাড়াতাড়ি। জি, চলুন ম্যাম। ইহান রায়ার পিছন পিছন একটা রুমের সামনে চলে যায়। রা দরজা খুলে ভেতরে ঢুকেই পাশের দেয়াল থেকে সুইচ টিপতেই লাইট অন হয়ে যায়। রা সোজা গিয়ে একটা আলমারি থেকে নিজের ব্যাগটা বের করে। ইহান ততক্ষণে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। রায়ার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। রা ব্যাগ থেকে ইহানের পাঞ্জাবি পাজামা বের করে ইহানের হাতে দিয়ে বলে, যান, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন। আগে বউকে জড়িয়ে ধরি একটু, সেই কখন এসেছি, একটাবারের জন্য বউকে জড়িয়ে ধরতে পারিনি। আগে চেঞ্জ করে আসুন, তারপরে জড়িয়ে ধরবেন। ওহ, তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি আমি। কি? ইহান পকেটে হাত দিয়ে কিছু একটা খুঁজতে থাকে। হাতে বাঁধতেই বলে, আচ্ছা আগে চেঞ্জ করে আসি তারপর দিচ্ছি। না, আগে দিয়ে যান। কি এনেছেন আমার জন্য? এখন কেন? আমি জড়িয়ে ধরতে চাইলাম তখন তো খুব বললি চেঞ্জ করে এসে তারপর। তাহলে এখন কেন আমি আগে দেব? রা অসহায় চোখে ইহানের দিকে তাকিয়ে থাকে। ইহান ভ্রু গুটিয়ে নিয়ে হাসতে হাসতে রায়ার হাত থেকে নিজের জন্য আনা পাঞ্জাবি পাজামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। রা সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে, কি এনেছে ইহান তার জন্য। চলবে।